দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরানা চৌধুরী। দর্শক, ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে একজন পথচারীর উপর পড়লে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে আবুল কালাম নামের এক তরুণের। ছোট্ট দুটি শিশুর এই হতভাগা পিতার এই মৃত্যুর ঘটনা দেশব্যাপী আলোড়ন তৈরি করেছে। একই স্থানে 1 বছর আগে এই বিয়ারিং প্যাড আরেকটি খুলে পড়ার ঘটনা ঘটেছিল, কিন্তু সেইবার কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে কর্তৃপক্ষ হয়তো বিষয়টি ততটা গুরুত্ব দিয়ে দেখেনি, যার ফলাফল ভোগ করতে হলো আবুল কালাম ও তার পরিবারকে। এই বিষয়সহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদকে। আপনাদের দুজনকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ডক্টর স্নিগ্ধা, আপনার কাছে জানতে চাই যে 1 বছর আগে এরকম একটি ঘটনা ঘটল এবং সেই বিষয়ে আসলে কোনো ধরনের সিকিউরিটি সিস্টেম সেরকমভাবে ব্যবস্থা না করে, ওই যে একই জিনিস কেউ হয়তো পাত্তাই দেয়নি। তো আজকে বোঝা গেল যে এটার ভয়াবহতা কতটুকু হতে পারে। তো এর আগেও আমরা দেখেছি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মানুষ মারা গেছে, মতিঝিলে উপর থেকে টপ পড়ে মানুষ মারা গেছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের যেই অনিশ্চিত জীবন মানেই অনিশ্চিত, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, কিন্তু এইভাবে এটি নিশ্চয়ই কোনোভাবেই কাম্য নয় বা আমরা সেটি আশাও করি না। তো এই বিষয়ে আমরা আমাদের এনটিভিতে আজকে যেই সংবাদটি প্রচারিত হয়েছে, আমরা সেই সংবাদটি একটু দেখে আসতে চাই। কে জানতো জীবন থেকে পালিয়ে যেতে চেয়ে ফেসবুকে দেয়া স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরই সত্যি সত্যি জীবন থেকে হারিয়ে যাবেন আবুল কালাম। প্রতিদিনের মতো কাজ শেষে ফুটপাত দিয়ে বাড়ি ফিরছিলেন নিহত আবুল কালাম। হঠাৎ বিকট শব্দে ফার্মগেট মেট্রো স্টেশনের সামনে বিয়ারিং প্যাডটি খুলে পড়ে তার মাথার উপর। আশপাশ থেকে ছুটে আসে মানুষ, এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 36 বয়সী ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সড়ক পরিবহন উপদেষ্টা। ঘোষণা দেন নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে মেট্রো রেলে চাকরি দেয়ার। এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এর আগেও ফার্মগেট এলাকায় গত বছরের সেপ্টেম্বরে ভেঙে পড়েছিল 100 কেজিরও বেশি ওজনের মেট্রো রেলের এই বিয়ারিং প্যাড। তবুও কেন ফুটপাতে হাঁটাচলা করা এখনও নিরাপদ হচ্ছে না, এমন অভিযোগ করছেন সাধারণ মানুষ। ওই টাইমেই মনে করেন ভয়াবহ একটা দুর্ঘটনা, আমরা টেবিলে বসে চা খাইতেছি, টেবিল 1.5 ফিট উঠছে। বিকট একটা শব্দ হওয়ার কারণে আমরা রুমতে বাইরে আসছে দেখি বিয়ারিং একটা পয়রা গেছে নিচে, ওটাই সাথে তার মাথায় লাগছে। মাথায় লাগার পরে সে আর কি ওই যে মানে ঘটনাস্থলে আর কি মৃত্যুবরণ করছে। তদন্ত কমিটি করছে, কিন্তু তদন্ত কমিটিতে কোনো ওনারা এটার কোনো পদক্ষেপ নিতে পারেননি। তাহলে কি মানুষ এখানে হাঁটবে, আমি এখানে হাঁটবো, আমাদের কোনো জীবনের নিরাপত্তা আছে? দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। এর প্রভাব পড়ে রাজধানীর বিভিন্ন সড়কে। ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। যানবাহনের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এদিকে নিহত আবুল কালামের মৃত্যুতে গ্রামের বাড়ি শরীয়তপুরে নেমে আসে শোকের ছায়া। পরিবারের স্বজনরা জানান, ফেসবুকের মাধ্যমে জানতে পারেন আবুল কালামের মৃত্যুর খবর। আমার বাইরে জন্য চলে গেছে, আমরা জানি না ও বাইরে গাছের পাতা ওঠে আমার বাইরে কারণ আমার ভাই শোনা। আমার জগন্নাথের ছাত্র ছিল, খুব ভালো ছিল,
ও বিয়ের পরে নারায়ণগঞ্জে সেটেল। ওর ঢাকাতে ওর ব্যবসা ছিল, এই জন্য ঢাকা নারায়ণগঞ্জে যাতায়াত করতো। আবুল কালামের স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন। ডক্টর স্নিগ্ধা, এই আবুল কালাম তো আমি, আপনি, আলাউদ্দিন বা যে কেউই হতে পারি, তো এইটুকু নিশ্চয়তা কি রাষ্ট্র আমাদেরকে দিতে পারে না যে আমি এইভাবে কারো মৃত্যু হবে না? ব্যাপারটা কি হয়েছে, রাষ্ট্র চায় কিনা, রাষ্ট্রের কাছে আমি বা আপনি বা এই ধরনের সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ কিনা, প্রশ্নটা কিন্তু সেখানে। এই দেশে মানুষ বাইরে সকালবেলা বের হয়, সে জানে না যে সে সুস্থভাবে ফেরত আসতে পারবে কিনা। সেটি মেট্রো রেল বলে বলছি না, আপনার ট্রাফিকের ক্ষেত্রেও আপনি দেখবেন একই ধরনের গল্প। এ দেশের মানুষ পরিবার নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে পুড়ে ছাই হয়ে বেরোয়। এদেশের মানুষ, আপনার বাচ্চারা স্কুলে যায়, মা জানে না বাবা জানে না বাচ্চাটা ফেরত আসবে কিনা, তার পুরা জ্বলন্ত দেহ আমাদের সামনে বের হয়। এটা এই দেশের গল্প। এত এত লাশ, কি শ্রমিক তাজরিন, কি নিমতলি, কি বেলি রোড, খেয়াল করে দেখেন, এবং মাইলস্টোন, এগুলো অনেক অনেক লাশের গল্প। এমনকি রানা প্লাজা মনে করানো খুব জরুরি। এই তো সপ্তাহখানেক 10 দিন আগের ঘটনা, দিয়াবাড়িতে একটি ওই যে কেমিক্যাল গুদামেও 16 জন মারা গেল। 16 জন। এই যে প্রসেস, এইটা তো এমন হয়েছে কি জানেন, আমাদের এই মানুষগুলো না অগুরুত্বপূর্ণ মানুষ, এটা আমাকে বলতে হচ্ছে। এই মানুষগুলো আমরা অগুরুত্বপূর্ণ মানুষ। আমরা এত কথা বলি, কিন্তু আমরা জনগণ তো হতে পারিনি। এই রাষ্ট্রের জনগণ কোথায়? এই রাষ্ট্রে আছে কেবলই প্রজা, যে কিনা রাজার জন্য, তার জন্য সার্ভ করে। কারণ এই রাষ্ট্রে যদি জনগণ থাকতো, তাহলে তো জনগণের মৌলিক অধিকারের গল্প আসতো। জনগণ থাকলে জনগণের মৌলিক নিশ্চয়তার কথা আসতো। এবং দুঃখ কি জানেন, এই যে প্রজা, এই যে আমি শব্দটা এই জন্য ব্যবহার করছি, এই প্রজাকে আপনি নানাবিধ কথা বলে ভুলিয়ে রাখেন। এবং আমি এটা খুব মানে গুরুত্বপূর্ণ জায়গা থেকে দেখি, মহল থেকে দেখি। আপনি প্রাণের বিনিময়ে অর্থ দিয়ে এর ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারেন না, কিন্তু আমরা ইমিডিয়েট সলিউশন মনে করি যে অর্থ দিলে ক্ষতিপূরণ হয়। অথবা আমাদের নিউজ মিডিয়া থেকেও বলছি, মানে প্রচারের যে প্রক্রিয়াটা, এটাতে এরকম মনে হয় যে যেন ওই দায়িত্বটা নিলে এটা ক্ষতিপূরণ হয় না। প্রাণের ক্ষতিপূরণ কখনো পূরণ হয় না, ওটা অপূরণীয় ক্ষতি, ঠিক আছে? কিন্তু এই অপূরণীয় ক্ষতিকে আমি আসলে ওই যে যেহেতু মূল্য দিয়ে নির্ধারণ করি, সেহেতু এবং গুরুত্বপূর্ণভাবে কেউ রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এগেনস্টে আইনগত ব্যবস্থা নেন না। দেখেন, আপনার এই যে গার্মেন্টসের কথা বলছি, 2 দিন পর পর আগুন লাগছে, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। আমি মনে করি না মাইলস্টোনের ঘটনাতে আপনি এটাকে একদম কোনো একটি ইনস্টিটিউশনাল ফল্ট এখানে নাই, গল্পটা তো এরকম নয়। এতে করে কি এই বিষয়গুলো বাংলাদেশের আদালতে উঠেছে কখনো? কখনো কি এরকম হয়েছে যে অমুক ভার্সাস স্টেট একটি মামলা বাংলাদেশের নাজির হবে বা সেটা নিয়ে একটা যাবে? চিকিৎসাতে আজকে আপনার দেখেন কত কত কেস আপনার সামনে এনে হাজির করা যাবে যে মানুষ একটা সেবা নিতে গিয়েছে, ভুল চিকিৎসাতে মানুষ মারা গেছে। কখনো কি কোনো রাষ্ট্রের কোনো মন্ত্রণালয় বলেছে যে অমুক ভার্সাস স্টেটের আমি একটা মামলা করি? এই যে 50 বছরের ইতিহাসে আপনি কখনোই জনগণের কথা, নাগরিকের কথা, তার অধিকারের পক্ষে লড়াই করার যে মানসিকতা, চিন্তা, এটি তো মিসিং। এই রাষ্ট্রের সকল ক্ষেত্রে আজকে 50টা বছর ধরে এই রাষ্ট্র কেবলই মনোযোগ দিয়েছে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, কোড অ্যান্ড কোড, এবং খুবই দুঃখজনক ক্ষমতায় কে বসবে বা মসনদে ভাগাভাগিটা কীরকম হবে। এর বাইরে যে সাধারণ জনগণ, আম জনগণ গত পুরা একটা বছর, শুধু বলবো না 15 বছর বলেন, এখানে আম জনগণের স্বার্থ
আমি নাগরিক, আমার স্বার্থ, আমার আপনার রাস্তা দিয়ে চলার স্বাধীনতা অথবা আমার একটা সুস্থ জীবন, সেই আলাপটা কোথায় গেছে? জি ধন্যবাদ। আমরা একটু আলাউদ্দিনের কাছে যেতে চাই। আলাউদ্দিন, আসলেই কি ডক্টর স্নিগ্ধা যেটি বললেন যে আমরা আসলে জনগণ নই, আমরা প্রজা, আপনি কি মনে করেন জিনিসটা সেরকমই বাংলাদেশে? গত 50 বছর ধরে আমরা শুধু প্রজা হয়েই থেকেছি? আপনাকে ধন্যবাদ। ম্যাম যেভাবে বলছিলেন আমি আসলে রিলেট করছিলাম ঘটনাগুলো। তো এই সবগুলো ঘটনাই কম বেশ আমাদের চোখের সামনে ঘটেছে, যেগুলো ম্যাম বললেন। এগুলো তো মানে স্ট্রাকচারাল আপনার জেনোসাইড অথবা অন্য কোনো টার্মে বলা যায়। যে রাষ্ট্রে আসলে রাষ্ট্র অথবা রাষ্ট্রের পিছনে থাকা সরকার, সরকারের পিছনে থাকা ব্যক্তিরা যখন নিজেরা দানব হয়ে ওঠে, তখন সেই রাষ্ট্রে এরকম স্ট্রাকচারাল ডেথ তো অনেক বেশি আপনার স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের এখানে যেইভাবে জীবনের মূল্য নিরূপণ করা হয়, এবং সবার আগেই ম্যাম খুব সুন্দরভাবেই বললেন যে সবার আগে কেন ক্ষতিপূরণের কথা বলতে হবে। হ্যাঁ, আপনি তো আপনার সাইকোলজিতে কেন এটাই খেলা করে, হ্যাঁ, তো আপনি তো কখনোই অ্যামাউন্ট দিয়ে জীবনের ক্ষতিপূরণ দিতে পারবেন না। তারপরে যদি আমি বলি, আমি ট্রেন্ড অ্যাজ ইকোনমিক্স স্টুডেন্ট, আমরা দেখি যদি একজন মানুষ যে 35 বছর বয়স, তার আরও প্রায় 30 থেকে 35 বছর বয়স তার কর্মক্ষম জীবন। আপনি যদি একেবারে ফ্ল্যাট যদি চিন্তা করেন, একটা মানুষের ঢাকায় অথবা নারায়ণগঞ্জে খেয়ে পরে থাকার জন্য তার যেই সাবসিস্টেন্স যেই ইয়েটা লাগবে, এক্সপেন্ডিচারটা লাগবে, সেটার জন্য যে আপনার যে আয়টা তার করতে হবে, উইদাউট কনসিডারিং দ্য ইনক্রিমেন্টাল ভ্যালু, সেখানে একজন মানুষের প্রায় এখানে আমি দেখছি যে মিনিমাম 2 কোটি টাকার উপরে তার শুধুমাত্র এটা আগামী 30 বছর সে আয় করবে তার পরিবারের ভরণ পোষণের জন্য। তো ইনস্ট্যান্টলি আজকে যেটি দেওয়া হয়েছে সেটা হয়তো তার 1 বছরের আয়ও না। না, সেটা তো নাই, বরং আমরা দেখি যে বাংলাদেশের অনেক পরিবার কুলখানিতে তার চেয়ে বেশি টাকা ব্যয় করে। তো আমি ক্ষতিপূরণ অ্যামাউন্ট নিয়ে বলছি না। প্রথম কথা হলো যে ক্ষতিপূরণটা আসে সেই সাইকোলজি থেকেই, যে সাইকোলজি রাষ্ট্রের এই যে জনগণ, যেটা ম্যাডাম বললেন যে জনগণ না, এখনও আমি বলবো নাগরিক না আর কি। জনগণ বলতে আমরা রাষ্ট্রের যে লিগালি বাইন্ডিং যেই সুবিধাগুলো রাষ্ট্রের কাছ থেকে আমরা দাবি করতে পারি, সেই দাবি করার মতো জায়গায় নেই। তো রাষ্ট্রের কাছে আসলে জনগণ কি? রাষ্ট্রের কাছে প্রথমত জনগণ সংখ্যা, দ্বিতীয়ত হলো সস্তা শ্রমের কারখানা, তৃতীয়ত হলো বিদেশে যাবে, কফিন হয়ে ফিরে আসবে, রিজার্ভ বাড়বে, রেমিটেন্স যোদ্ধা। এবং দেখেন আপনার, তাকে মানুষ বলে বলা হয় নাই, তাকে বললো যোদ্ধা। মানুষ যুদ্ধ কখন করে? রাষ্ট্র তার নাগরিককে স্ট্রাকচারালি এমন একটা এমপ্লয়মেন্ট রিজিম তৈরি করেছে, নাগরিককে বলছে তুমি যুদ্ধে যাও বাবা, মানে তুমি রেমিটেন্স আয় করাটা যুদ্ধ। মানে আপনি যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে। ইনসেনিটির একটা লেভেল আছে। আপনি কোন লেভেলে গেলে রাষ্ট্র তো নাগরিকদের বলতে পারে যে তুমি রেমিটেন্স আয় করতে যাচ্ছ, তুমি যোদ্ধা? কারণ পৃথিবীর প্রতিটা যুদ্ধ মানে হার জিতের বিষয় থাকে, যুদ্ধ মানে জীবন এবং মৃত্যুর বিষয় থাকে। আমি তাকে কিন্তু পাঠানোর সময় আমি ধরে নিয়েছি মানুষটা মৃত্যুমুখে পতিত হতে পারে, কারণ আমি তাকে নাম দিয়েছি যোদ্ধা। এইটা আসলে রাষ্ট্র তার জনগণকে ট্রিট করবে এটা প্রত্যাশিত ছিল না। এখন আসলে মানে আমাদের দায় কোথায়? আমাদের দায় আছে আসলে আমরা এই ঘটনাগুলোতে বিস্তৃত হয়ে যাই, এবং আমরা এই বিষয়গুলোকে কখনোই নিজের বলে মনে করতে পারি না যতক্ষণ পর্যন্ত এটা আমার কাছে না আসে। এই রাষ্ট্রের এই যে জনগণ যারা জুলাই অগাস্টে রাস্তায় নেমে এসেছিল, জীবন দিয়েছে যে পরিবর্তনের জন্য, আজকে প্রায় 1 বছর পার হলো, আমরা কিন্তু দেখছি যে এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল, যারা পরিবর্তনের জন্য নেমেছিল, তাদেরকে কিন্তু একরকম নাই করে দেওয়া হয়েছে। এই রাষ্ট্রের পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে হলো শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণীর কোথাও নেই। তাদের ন্যূনতম, তাদের যদি বলেন এখনও তাদেরকে অভ্যুত্থানের পূর্বে যেরকম রমজানের পূর্বে তাদের বেতন ভাতার জন্য রাস্তায় দাঁড়াতে হতো, গার্মেন্টস সেক্টর অবরোধ করতে হতো, এখনও তাদেরকে তাই করতে হচ্ছে। আপনি ছাত্রদের কথা বলেন, দ্বিতীয় যে শ্রেণী সবচেয়ে বেশি জীবন দিয়েছে, ছাত্র, শিশু, আপনি বলেন এই সরকার অথবা এই সময়টার মধ্যে আমি কোনো ব্যক্তিকে দায়ী করবো না, কোনো গোষ্ঠীকে দায়ী করবো না, বাট আমরা যে ইম্পিউনিটির কোন জায়গায় চলে এসেছি যে আমরা এই 1.5 বছর একটা শিক্ষা কমিশন করি নাই। শিক্ষকদেরকে এখনো রাস্তায় নেমে আসতে হয়, মিনিমাম 2000 টাকা বাড়ি ভাড়া পাবে।
7.5% থেকে 15%, মানে এতটুকু যে বেসিক চাওয়া, অনেক যুক্তি আছে, আপনি যুক্তি দিতেই পারেন, কিন্তু দেখেন যে আপনি চাওয়াটাকে কি কোনোভাবে অস্বীকার করতে পারবেন? এটা তো ন্যূনতম বেঁচে থাকার চাওয়া, সে একটা সার্ভিস দিয়ে আপনি সেখান থেকে তার যে ন্যায্য প্রাপ্তি, এই প্রাপ্তির জায়গাটা আপনি নিশ্চিত করার জন্য তাকে অনশনে বসতে হয়, মরে যেতে হয়, তাকে এখানে অসুস্থ হতে হয়, তারপর রাষ্ট্রে পুলিশের হাতে নিগৃহীত হতে হয়। এখন এই জায়গা থেকে আসলে উত্তরণের উপায় কি, এই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা যেই ঘটনাগুলো, আমি আর মানে 1 by 1 ব্যাখ্যায় যাচ্ছি না, তো আমরা দেখছি যে আমরা এখানে যে বসে আছি, এখানে আমরা রাষ্ট্রের প্রতিটা অলি গলি, প্রতিটা বিল্ডিং এখানে একটা আপনার পটেনশিয়াল মৃত্যুকূপ, যে কোনো সময় যে কোনো ব্যক্তি নাই হয়ে যেতে পারে। আজকে আবুল কালাম আজাদের জায়গায় যদি হয়তোবা আরেকটু মধ্যবিত্ত, মানে আরেকটু আপনার প্রিভিলেজড ক্লাসের লোক হতো, দেখতেন যে যেই আমরা নিরাপদ সড়ক আন্দোলনের সময় যেটা হয়েছিল, যে ক্যান্টনমেন্টে একটি স্কুলের শিক্ষার্থীর উপরে যখন বাস চড়াই হয় তখন সবাই নেমে এসেছে। কিন্তু এইরকম বাস তো প্রতিদিন চড়াও হচ্ছে, এরকম ট্রাক তো প্রতিদিন আপনার চড়াও হচ্ছে কারো না কারো উপরে। এটা থেকে আমরা মুক্তি মিলবে কোথা থেকে? তো এই মুক্তির ফয়সালা যদি আপনি সুযোগ দেন পরে বলতে পারি, কিন্তু আমাদের যে মূল জায়গাটা হলো যে আমাদেরকে অ্যাসার্ট করতে হবে রাষ্ট্রকে। এখন আমরা যে পরিস্থিতিতে এসেছি, একটা গোষ্ঠী অথবা তরুণদের অথবা মানে পুরো যে জনগণ যারা কখনো রাষ্ট্র তাদেরকে মানে কখনো আমরা যেটা বলি গোনায় ধরে নাই যে ওদের কাছ থেকে কি আসতে পারে, সেটা আমি বলবো যে ফেরাউন সবসময় মুসার উত্থান ঠেকাতে শিশুদের হত্যা করেছিল। এই রাষ্ট্রের ফেসিস স্ট্রাকচার সবসময় এখানে নতুন শিশুরকে যে কোনোভাবে ঠেকানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ঠেকাতে পারে নাই। তো আমরা আগামী দিনে বাংলাদেশকে বিনির্মাণের জন্য, মানুষের জীবনের নিরাপত্তার জন্য, তারপর যে মিনিমাম মানবিক মর্যাদা আমরা মুখে মুখে বলছি, কিন্তু আমরা যখন বলছি একজন মানুষ তার আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবে, এটা যে কত বড়, কত একটা বৃহৎ প্রকল্প, কত বড় কাজ, এই জিনিসটা আমরা কখনো উপলব্ধি করতে পারি নাই। আমরা আহ্বান করবে রাষ্ট্রের প্রতিটি নাগরিক, আপনি আমার থেকে শুরু করে, যেহেতু নেক্সট আপনি হতে পারেন, নেক্সট ম্যাম হতে পারে, নেক্সট আমি হতে পারি, সো শুরুটা তো আমার কাছ থেকে হতে হবে। সো আমার কাছ থেকে না হয় আমি যদি অন্য কারোর জন্য অপেক্ষা করে থাকি সে আমার নিরাপত্তা বিধান করবে, এটা তো পসিবল না। আসলে এটা টেকনিক্যালি এটা পসিবল না। আমার জীবনের জন্য যেহেতু মানে আমাকেই জীবন দিয়ে এটার দায় শোধ করতে হবে, সো আমার এখানে অ্যাক্টিভিজম বলেন অথবা এটার বিরুদ্ধে অথবা এটাকে নিরাপদ করার কাজটা আমার থেকে শুরু করতে হবে। জি, ধন্যবাদ। তো আবুল কালাম আজকেই একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি লিখেছিলেন যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। তো সেই স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরেই তাকে আসলে পালাতে হয়নি, তাকে বাধ্য করা হয়েছে চলে যেতে। তো ডক্টর স্নিগ্ধা, আলাউদ্দিন যেটি বলল ও একটি সলিউশনের কথা ব্রডার সেন্সে নিয়ে এসছে। তো আপনি যেটি তুলেছিলেন যে জনগণ হিসেবে চিন্তা করা বা নাগরিক হিসেবে চিন্তা করা, যেটি বলি প্রজা হিসেবে চিন্তা না করে, সেই জায়গাটায় কি করার আছে আমাদের সবার? না, এখানে যেটা হয়েছে কি, আসলে কি দুঃখটা অনেক বেশি। কারণ কি আমাদের, আমি মনে করি না যে সবার সব কিছু করতে হবে। মানে একটা রাষ্ট্রের তো কতগুলো ইনস্টিটিউশন ফরমেশন লাগে, রাইট? আমি যেটা আপনাকে বলছিলাম যে এখানে যে মনে করেন আমাদের যে এনজিও আছে যারা, তো নিশ্চয়ই নাগরিকদের কনসার্ন নিয়ে এরকম অনেক আছে, রোড হাইওয়ে থেকে শুরু নানা কিছু আছে। আমি যেটাকে বলছিলাম যে হয়েছে কি, আমরা একটু ওই এনলাইটমেন্টের যে ধারণা ছিল না আপনার আলোকময়তার যুগে, তো এখানে একটা কথা বলা হতো যে সোসাইটির প্রোগ্রেসের জন্য খুব জরুরি যে আপনি র্যাশনালি চিন্তা করেন। হ্যাঁ, আমাদের পুরা গল্পটা হয়ে গেছে খুব আবেগীয় গল্প। এই যে এই মুহূর্তে আমরা আবুল কালামের কথাটা নিয়ে, এটা একটা আবেগীয় বিষয়, আমাদের সকলের খারাপ লাগার বিষয়। কিন্তু এখন মানে এই যে আবেগটাকে তো আপনাকে যুক্তিতে পরিণত করতে হবে, যাতে আমি কি একজন আবুল কালাম হারিয়ে আরও 10টা আবুল কালাম হারাতে চাই নাকি না, এই জায়গাটায় আমাদের আসতে হবে। প্রবলেমটা ওখানেই হয়েছে। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, আমার মনে, ওই যে বললেন প্রজার কিছু হলে প্রজা কার কাছে যায়? রাজা মশাইয়ের কাছে যায়। আর রাজা মশাই তখন বলে আচ্ছা তোমাকে তমুক দিয়ে দিলাম, আমি তোমাকে তমুক দিয়ে দিলাম। না, এটা কোনো সিস্টেম না। সিস্টেম হচ্ছে ওইটা যে আমার একটা, যেটা আমি আপনাকে বলছি যে আমার একটা ইনস্টিটিউশনাল ফরমেশন লাগবে। আপনি এই মামলা কোর্টে তুলেন, নাগরিক এই মামলা কোর্টে তুলবে। মেট্রো রেলের এগেনস্টে আপনি মামলা করেন, ওনার পরিবার যদি না করতে পারে, কোনো না কোনো
পক্ষ যে মামলা করেন, দায়িত্ব অবহেলার মামলা করেন, মামলাটা এই জন্য না যে আপনি কোনো ব্যক্তিকে জন্য, এই জন্য যে তাতে হবে কি অ্যাকাউন্টেবিলিটির সুযোগ তৈরি হবে। আমি চাই না 5 লক্ষ টাকা, কেন আমি 5 লক্ষ টাকা দিব? আমি দ্রুতই সাথে তার জীবনের মূল্য 5 লক্ষ টাকা দিয়ে নির্ধারিত করা সম্ভব না, এটা তো 5 কোটিও হয়ে যেতে পারে। রাষ্ট্রের এই যে একটা ফরমেশন থাকাটা খুব জরুরি। আমরা বারংবার যে ভুলটা করছি, আমাদের এত বড় বড় দুর্ঘটনাগুলো যখন হয়, আলাউদ্দিন বলেছে, কিন্তু আলাউদ্দিনকে আমি একটা কথা বলি, আলাউদ্দিন বেলি রোডে তো অনেক গুরুত্বপূর্ণ লোকের মানুষের বাচ্চা কাচ্চাও মারা গেছে বা তারাও মারা গেছে, তাতে কিছু হয়নি, তাতে আবারও সেই একই গল্প হয়েছে যে আমার একটা এক্সিট নাই। তাহলে এই যে একটা অসুস্থ ধারায় আমরা যাচ্ছি, আপনি রাস্তায় বেরোতে পারেন না, আপনি খেতে পারেন না, যা খান আপনি জানেন না কি খাচ্ছেন, ওষুধ পর্যন্ত আপনার এরকম হচ্ছে যে আপনি। আমি একটু যোগ করি যে যতগুলো ঘটনা ঘটে এই ধরনের, সব জায়গায় গিয়ে দেখা যায় যে অনিয়মের আড্ডাখানা ওইখানে, এবং অনিয়মের সবাই মিলে অনিয়ম করেছে ওইখানে। তাহলে এতদিন কে কি করেছে? না, অনিয়মের আড্ডাখানা কারণ হচ্ছে এটার একটা কেসও সলভ হয়নি 50টা বছরে। একটা তো কেস করবেন আপনি যেখানে আমি নাগরিক জানতে পারতাম যে আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তার, আমি দায়িত্ব পালন করি, আমার রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে গেছে। এই চর্চাটা তো ভাই আপনার পাশের দেশে হয়, এটা তো খুব স্বাভাবিক চর্চা। বা অমুক দোকানের খাবারটা ভেজাল হয়েছে, ওই দোকানটা বন্ধ হয়ে গেছে। এখানে তো এই ঘটনাটা ঘটছে না, আপনি এক্সাম্পল সেট করতে পারছেন না। আমি বলবো যে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা যদি, আমি খুব খুশি হতাম যদি উপদেষ্টা মহোদয় ওখানে যে সাথে সাথে এই অর্থের কথা না বলে উনি বলতেন যে আমি আগামী 7 দিনের মধ্যে এটা একটা তদন্ত করব এবং এটার একটা ব্যবস্থা নেব। এই কথাটা হচ্ছে কামনীয়। আলাউদ্দিনের কাছে যেতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে শুরুর দিকেই তারা ঘোষণা দিয়েছিলেন যে আগের মতো জিনিসটা পুনরাবৃত্তি হবে না, যেটি আগের সরকারগুলো করেছে। শুধুমাত্র গত 15 বছরে যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা না, তার আগের সরকারগুলো, যে এই যে বিভিন্ন দুর্ঘটনায় যেই ধরনের তদন্ত কমিশন করা হয়, তদন্ত কমিটি করা হয়, এদের প্রতিবেদনগুলো নিশ্চয়ই জমা পড়ে বা জমা পড়ে বা পড়ে না, পড়লো কি পড়লো না, সব কিছু তারা যখন গঠন করা হয় তখন বলা হয় যে এটা জনসম্মুখে প্রকাশ করা হবে। কিন্তু আগের সরকারগুলো এটি করেনি। এই সরকার দায়িত্ব নেয়ার পর তারা বলেছিলেন যে তারা সব প্রতিবেদন প্রকাশ করবেন। একটি প্রতিবেদন কি প্রকাশ হয়েছে? আলাউদ্দিন বলেন তো। প্রথমত আমার মনে হয় যে এই সরকারকে পূর্ববর্তী কোনো সরকারের সাথে কম্পেয়ার করাটা একটা ন্যায্য কাজ। আমি তুলনা করিনি, কম্পেয়ার করিনি, তারা যেটা বলেছিলেন সেটি বলেছি। এটাই। দ্বিতীয়ত হলো যে কম্পারিজন তো আপনিও করেন না, আমিও করার পক্ষে না। দ্বিতীয়ত হলো ধরেন তারা মূলত যে সময়টা এসেছে আমাদেরকে, এটা যদি আরও 5 বছর 10 বছর পরও আমাকে একই প্রশ্ন করেন, যারা আমরা প্রত্যক্ষদর্শী, আমরা এই সময়টাকে বিশেষভাবে বিবেচনা করতে হবে। কারণ এই সময়টা মূলত মানে এই উপদেষ্টা পরিষদের যিনি প্রধান, তাকে ছাড়া আসলে এই সময় থেকে যে বাংলাদেশ আপাতত একটা স্থিতিশীলতার মধ্যে চলে আসতে পারবে 1-1.5 বছরের ভিতরে, এটা কিন্তু অকল্পনীয় ছিল। কারণ তখন কিন্তু মানুষের মধ্যে একটা বিপ্লবী জোশ ছিল। আমি দেখেছি আপনার সরকার গঠনের পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আরও অনেকগুলো জায়গায় কিছু শক্তি আছে যারা নিষিদ্ধ ঘোষিত সব সরকারের সময়ে, তারা আপনার শোডাউন দিয়েছে, স্কুল কলেজ শিক্ষার্থীদের নিয়ে আপনার বিভিন্নভাবে ডেমনস্ট্রেট করেছে। এই থ্রেটগুলো কিন্তু ওই সময়ে আরও বেশি ভিজিবল ছিল এবং সারা বিশ্ব থেকেই, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশে যেখানে খনিরা আশ্রয় নিয়েছে, সেখান থেকে একটা বড় প্রজেকশন ছিল যে বাংলাদেশে আসলে এই ইকুয়েশনে কাজ ঘটে গিয়েছে, এখন এটা কিভাবে ঠেকাতে হবে অথবা বিশ্বের কাছে তারা এপিল ছিল। এই প্রেক্ষিতে প্রথম যে 6 থেকে 8 মাস সময় লেগেছে, এই সময়টাকে আমি বলবো যে এই সরকার মূলত খাত থেকে একটা সমতলে গভর্নমেন্টকে অথবা রাষ্ট্রকে নিয়ে এসেছেন। সেক্ষেত্রে তাদের যে কমিটমেন্ট ছিল, যেই কমিটমেন্টগুলো আমরা সুন্দর সময়ে প্রত্যাশা করি অথবা একটা স্বাভাবিক সময়ে, এই কমিটমেন্টগুলো পরবর্তীতে তারা আসলে বিস্তৃত হয়েছেন কিনা এটা একটা বিবেচনার বিষয়, যদিও বিস্তৃত হওয়া উচিত নয়। আরেকটা বিষয় হলো ধরেন এখন সরকারের যে ম্যান্ডেট, সরকার যে বারবার বলছেন ধরেন আপনার বিচার, সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন, এই ম্যান্ডেটের ক্ষেত্রে যদি আমি দেখি মোটা দাগে সরকার খুব যে খারাপ করেছে তাও কিন্তু না। কারণ আমি তো তদন্ত প্রতিবেদনে ছিলাম। হ্যাঁ, তদন্ত প্রতিবেদন দেখেন, এই সচিবালয়ে আগুনের ঘটনাটা বলি খুবই আলোড়ন তৈরি করেছিল যে দুইটি খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একবারে ভস্মীভূত হয়ে গেল। সেটি সরকার কিন্তু তৎক্ষণাৎ বলেছিল যে এটি তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হলো। 1 বছরের বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। না,
আসলে আমিও এটা বিষয়ে জানতাম না, মানে কোনো প্রতিবেদনই এখন পর্যন্ত আমরা অন্তত পাইনি। প্রাথমিক প্রতিবেদন মনে হয় প্রকাশ হয়েছিল, বিস্তারিত হয়নি। এনিওয়ে, আমার যে বিষয়টা মনে হচ্ছে যে গভর্নমেন্ট যেটা করেছে সেটা হলো যে শেষ পর্যন্ত যখন দেখেছি তার আসলে এত কাজ করে ক্যাপাসিটি নাই, তারা তাদের ইন্টারেস্টের কিছু জায়গা, মানে একটা সহজাত ইন্টারেস্টের জায়গা, আরেকটা হলো তাদের যে ম্যান্ডেট প্রায়োরিটি, হ্যাঁ ওই প্রায়োরিটি তো সীমিত হয়ে গিয়েছে। তো সেই কারণে আমরা হয়তোবা অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে গভর্নমেন্ট যে এই জায়গাগুলোতে স্বচ্ছতা কিংবা অনেকেই বলছেন যে গভর্নমেন্ট বৈষম্য নিরসন তেমন কিছু করে নাই, এটা আমিও বলি, কিন্তু আমাকে আবার একইভাবে দেখতে হয় যে বৈষম্য নিরসনে একটা অরাজনৈতিক গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আসলে কি পরিবর্তন করতে পারে। অনেকে প্রত্যাশা করছেন এই গভর্নমেন্ট হয়তো বা ট্যাক্স ইম্পোজ। আমি আজকে আরেকটা পত্রিকায় একজন খুব সুলিখিত কলাম দেখলাম, উনি বলছেন যে উনি প্রগ্রেসিভ ট্যাক্সের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতেন, বাট পৃথিবীতে সব দেশেই ট্যাক্স হলো একটা রাজনৈতিক সরকারের কাজ। ট্যাক্স হলো আপনার যে কোনো আপনার গভর্নমেন্ট ট্যাক্স যখন বাড়ায় তখন তার জনপ্রিয়তা কমে, হ্যাঁ ট্যাক্স যখন কমায় অথবা বিভিন্নভাবে ব্যবসাদের সাথে ইয়ে করে, তো কখনোই অন্তর্বর্তীকালীন সরকার এই ট্যাক্স পলিসি ওইভাবে রেডিক্যালি চেঞ্জ করতে পারে না। এরকম অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটে নাই, এরকম অনেক কাজই এই সরকার করেছে ওই যে সহজাত ইন্টারেস্ট থেকে। তো এইটা আপনি আমি গেলেও করবো, ধরুন আপনার যেরকম যেমন দুর্ঘটনা নিয়ে আমরা আজকে অনেকগুলো টক শোতে দেখেছি, কারোর এজেন্ডার মধ্যে এটা নাই, ধরে না। ইন্ডিয়ার একটা প্রোগ্রাম ছিল, আমি সেখানে বললাম যে আমাদের 1 মিনিট বিকেলবেলা প্রোগ্রাম ছিল, নীরবতা পালন করে দাঁড়িয়ে, দেখা যায় সামহাও এটা ইমপ্লিমেন্ট করা হয়নি। মানে ওই যেই জায়গায় প্রোগ্রাম ছিল আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, সবাই পলিটিশিয়ান ছিলেন, তা আমি দেখলাম যে প্রায়োরিটিতে এটা নাই। ধরেন হ্যাঁ আপনার প্রায়োরিটিতে যেহেতু দুর্ঘটনা আছে, জীবন নিরাপত্তার ব্যাপার আছে, আপনি রাষ্ট্রের যদি দায়িত্বশীল জায়গা যান, আপনি প্রথম কি কাজ করবেন, প্রথম আপনি সেটাতেই করবেন। আবার দেখা যায় কারো ইন্টারেস্টের জায়গা ছিল ভুয়া, যেমন আমরা দেখেছি পরিবেশ মন্ত্রণালয় যেরকম সারা জীবন পরিবেশ নিয়ে কাজ করলেন, ওনার সময় পাথর লুট হয়েছে, ওনার সময় খাল ভরাট হয়েছে, ওনার সময় নদী ভরাট হয়েছে, আসলে তেমন কোনো কাজ আমরা দেখতে পারিনি, অথচ ধরেছিলাম। তার চেয়ে আপনার যে এয়ারপোর্ট রোডে হর্ন বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে, হর্ন বন্ধ হয়েছে কিনা জানি না, বাট সিদ্ধান্ত হয়েছে। এয়ারপোর্ট রোডে হর্ন বন্ধ, আমি মনে করি যে হর্ন বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে, হর্ন বন্ধ হয়েছে কিনা তা জানি সেটা বলেছি। সাইনবোর্ডটা নিয়েছে দেখলাম, মানে নীরব এলাকা শেষ, নীরব এলাকার কোনো শেষ আছে নাকি? মূল জায়গা হলো যে আমরা যাদের কাছে বেশি প্রত্যাশা করেছিলাম, তার মানে আমরা প্রমাণ পেলাম যে আসলে ওনার যে এত বছর অ্যাক্টিভিজম, পরিবেশবিদ, অমুক তমুক, এগুলো হলো ভুয়া। কারণ ভুয়া কেন? কারণ উনি যখন দায়িত্বে এসেছেন উনি এই জায়গায় সবচেয়ে বেশি আপনার কম গুরুত্ব দিয়েছেন, আর অন্য অনেক জায়গায় অনেক মন্তব্য, অনেক জায়গায় উনি ওনার মতো করে কাজ করেন। তার মানে এতদিন উনি জোর করে এই জায়গায় ছিলেন, তার যে পরিবেশবিদ হিসেবে তার যে খ্যাতি ছিল, এটা ছিল তার কায়েমি কোনো স্বার্থের কারণে, এটা কোনো তার ইনহারেন্ট ইন্টারেস্টের কারণে না। ধরেন ইন্টারেস্টের কারণে হলে উনি এসেই ঢাকার চারপাশে তো আমাদের মানে ফেসিস্ট রানিও তো আপনার এখানে ওয়াকওয়ে করার জন্য আমরা দেখেছি, ওয়াকওয়েতে এখন কুকুর হাঁটে, হ্যাঁ মানে এমন জায়গায় ওয়াকওয়ে করেছে, হাঁটতে পারে না, বাট মানুষকে তো দেখিয়েছে। ধরেন আমরা তো ধরেন এই অন্তত পরিবেশবিদদের কাছে কিছু প্রত্যাশা করেছিলাম, সরি অনেক মনে বেশি বলে ফেলেছে। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হয়েছে সাধারণ মানুষের। সেন্ট মার্টিনটা আমার মনে হয় এটা আরেকটা গভীর ষড়যন্ত্র এবং মানে বুড়িগঙ্গার পানি আসলে বিশুদ্ধ করার ব্যবস্থা করা হয়নি, কিন্তু সেন্ট মার্টিনের জন্য ব্যবস্থা করা হয়েছে। না আমার মনে হয় সেন্ট মার্টিনের সেটা যদি যেটা বলছে, ধরুন আপনি আমিও যে চিন্তা করি, সেন্ট মার্টিনের সবসময় একটা কনসার্নের জায়গা আছে, তো সেটা নিয়ে আমি যে ষড়যন্ত্র তত্ত্ব যেহেতু আছে, আমরা মনে হয় হুটহাট মন্তব্য করে ফেলাটা ঠিক হবে না। তত্ত্বের বিষয়ে আমি যাইনি, বাট আমরা আগে দেখেছিলাম যে সেন্ট মার্টিনে কিছু লোক আছেন যারা একেবারেই স্থানীয়, তারা পুরোপুরি নির্ভরশীল পর্যটকদের উপরে, তাদের জীবনযাত্রা যা আছে সব কিছু নির্ভরশীল পর্যটকদের উপরে। সেইখানে যদি বছরে 8টা মাস পর্যটক যেতে না পারে, ওই লোকগুলোর কি ব্যবস্থা হবে? এই বিষয়টা আমি জাস্ট উল্লেখ করলাম, আর এই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, অন্য বিষয়ে যেতে চাই। যে আলাউদ্দিন, আপনি তুলেছেন যেহেতু উপদেষ্টার কথা, আমি একটু এই বিষয়েই আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন আপনাদের দলের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে কিছু উপদেষ্টা, এবং একই জিনিস বিএনপির পক্ষ থেকেও করা হয়েছে, একই জিনিস জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও করা হয়েছে। এটি এই জায়গাটায় আপনারা কনসেনসাসে কিভাবে পৌঁছালেন? এটা খুব স্বাভাবিক। আপনি যখন আপনার অনেকগুলো শক্তি একসাথে মিলে কাজ করে, তখন সবগুলো শক্তি তার প্রতিপক্ষকে আপনার অ্যাটাক করবে, এটাই স্বাভাবিক।
এবং এই অ্যাটাকের মাধ্যমে কোনো ফল আসবে না, এটাও আরো খুব স্বাভাবিক ঘটনা। তো এবং এটা আমার মনে হয় রাজনীতির সবচেয়ে সুন্দরতম ঘটনা ঘটেছে এটাই, যে তিন পক্ষই আক্রমণ করেছে এবং তিন পক্ষই জানে আসলে আক্রমণে কোনো ফল আসবে না, কারণ সবারই আপনার মানে একটা হোল আছে, যে হোলে সবাই পড়ে যেতে পারে। তো আমার মনে হয় এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না আর কি। ওকে, ধন্যবাদ। আমরা একটু ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে একই প্রশ্নে আসতে চাই যে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে যখন তিনটি প্রধান দল আপত্তি তুলল, তো সেই উপদেষ্টা পরিষদের অধীনে বা দায়িত্বে থাকাকালীন সময়ে যদি সামনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হয়, সেই ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের নিরপেক্ষতা বা অনুষ্ঠানের উপর কোনো ঝুঁকি তৈরি হবে কিনা, কি মনে করেন? আচ্ছা, এই প্রশ্নতে যাওয়ার আগে আমি কিন্তু এনটিভিকে একটা খুব ধন্যবাদ দিতে চাই, এবং আপনাকেও নাজরান চৌধুরী, আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি একটা নাগরিক ইস্যু নিয়ে এসছেন। কথাটা কেন বলছিলাম, এই যে আপনি এই যে পুরো আমাদের টেলিভিশন, ও যেমন বললো পলিটিক্যাল ইস্যু না, টেলিভিশনটাও ঘোরালে নাগরিকের কোনো গল্প নাই, জনগণের কোনো গল্প নাই, মানে আমাদের জীবনে কোনো প্রবলেম নাই। আমাদের জীবনের একমাত্র উপলক্ষ হচ্ছে উপদেষ্টা, জুলাই সনদ, নির্বাচন, এগুলির মধ্যে আমরা ঘুরবো, মানে রাজার গল্প আর যিনি রাজা হতে পারেন তাদের গল্প, আর মন্ত্রিসভা, এই গল্পটা এরকম হয়ে গেছে। এটা খুব দুঃখজনক। এই জন্য আমি আপনাকে মানে আন্তরিকভাবে এনটিভিকে এবং আপনাকে একটা ধন্যবাদ দিয়ে রাখলাম আর কি, যে কোনো না কোনো প্রজার গল্প তো এসছে। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে নিরপেক্ষতা, দেখেন আলাউদ্দিন খুব সুন্দর চমৎকারভাবে বলেছেন, আমি খুব খুশি হয়েছি যে খুব সরলভাবে বলেছেন কথাটা, যে এটা সবাইকে অ্যাটাক করেছেন, কিন্তু আপনার তো এটা তো আপনি এটা তো একটা প্র্যাকটিস করে রেখেছেন, যে আপনার যে নিয়ে হারবে আপনি তখন বলবেন অমুকে অমুক পক্ষপাতী করেছে, তমুক পক্ষপাতী করেছে। আমার মনে আছে 5ই আগস্টের পর আমি খুব স্ট্রংলি একটা বক্তব্য দিয়েছিলাম, তো বক্তব্য অনেক দুঃখ পেয়েছিলেন। তো আমার ওই বক্তব্যটা এরকম ছিল, আমি বলেছিলাম যে তৎকালীন সময় নাহিদ ইসলামও ওটার উপদেষ্টা ছিলেন, পরিষদে ছিলেন। আমি বলেছিলাম যে এই মানে শিক্ষার্থীদের, আমি এখনো মনে করি, এটা কোনোভাবেই কোনো দলের পক্ষ থেকে বলছি না, আমি একদম 5ই আগস্টের সময় থেকে বলছি, যে তাদের যে একটা বিশাল একটা গ্রহণযোগ্যতা, এত বড় একটা কাজ করা, এই সকল কিছু আসলে তাদের উপদেষ্টাদের মধ্যে যাওয়া উচিত হয়নি। এটা আমি একজন শিক্ষক হিসেবে আমার মন্তব্যটা, এটা কিন্তু আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মন্তব্যটা করছি না, এটা আমার পার্সোনাল কারণ কি, এতে করে এই যে পুরো বাংলাদেশ তাদের কাছে একটা খুব আশার জায়গা কিন্তু শিক্ষার্থীরা ছিলেন। আজকের পরে কি হবে সেটা কিন্তু আমি জানি না, কারণ আলাউদ্দিনকে সামনে রেখেই বলছি যে এর পরবর্তীতে প্রচুর এরকম অনেক কিছু আছে যাতে মানুষ হতাশ হয়েছে, মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে, এটা একটা হতাশার গল্প। এখন এর পরেরটাতে আসেন, আপনি যখন উপদেষ্টা নিয়ে যারা রাজনীতি করে, যাদের রাজনীতির যে ভাষা, সেই ভাষাতে তো আপনি উপদেষ্টাদের নিয়ে অমুকের দলে বলবে, এটা বড় কথা, এটা বলতে থাকবে। বাস্তবতা হচ্ছে আমাদের কনসার্নের বিষয় হচ্ছে এই যে গভর্নমেন্টে আছে সে পলিটিক্যাল ভায়োলেন্স থামাতে পারবে কিনা। কারণ আমরা যারা দেখে অভ্যস্ত, আমাদের অভিজ্ঞতা বলে যে নির্বাচন আসলে রাজনৈতিক মঞ্চে পলিটিক্যাল ভায়োলেন্স হয়, এই পলিটিক্যাল ভায়োলেন্সের শিকার কিন্তু যে কেউ হয়ে যেতে পারে, সেটিকে সামাল দেওয়ার সক্ষমতা এই সরকারটির আছে কিনা। গতকালকে তো একজন উপদেষ্টা এটি বলেছেনই যে সংঘর্ষ শুরু হতে কিছু সময় বাকি আছে, তাহলে অ্যালার্মিং বিষয় কিন্তু এটা। আপনার এই যে বলছিলাম যে নাগরিকের কথা তো বাদ দেন, কারণ আমি মনে করিয়ে দিতে চাই এনসিপি গোপালগঞ্জে গিয়েছিল একটি ইস্যুতে, এবং তার কনসিকুয়েন্সেস কি হয়েছিল। সো এটা কিন্তু কোনো নির্বাচনী মহড়া না বা ওরকম কিছু না, তো এটা একটা এনসিপির কেস, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এইরকম আপনার যখন তফসিল ঘোষণা হয়ে যাবে, তখন যখন আপনার ইশতেহার আসবে বা ইত্যাদি হবে, নমিনেশন নিয়ে, আপনি জানেন বড় বড় দলগুলোর ভিতরে কত ধরনের কিছু আছে, ওই পলিটিক্যাল ভায়োলেন্সকে এই উপদেষ্টা পরিষদ, আমি উইথ ডিউ রেসপেক্ট, এই উপদেষ্টা পরিষদের অনেক ব্যক্তিগত অর্জন থাকতে পারে সকলভাবেই, সেটা যখন তারা উপদেষ্টা ছিলেন না তখনও এবং এখনও হতে পারে। আমি ছোট ছোট অর্জনকে অর্জন বলি। মনে করেন আমি দেখি যে ওই যে কাচের গ্লাস পরিবর্তন হয়েছিল, এটা একটা অর্জন, ছোট হলেও অর্জন, ভালো অর্জন। তো এরকম অনেক অর্জন। আমি এটাও বলতে চাই যেই পরিস্থিতিটাতে এই
গভর্নমেন্টই দায়িত্ব নিয়েছিল, এই রাষ্ট্রের যে পরিস্থিতি ছিল সেটা খুবই ভঙ্গুর এবং ফ্রাজাইল ছিল, সেই দায়িত্বটা নেওয়া পালন করা অনেক কঠিন ছিল, এই অ্যাকনলেজমেন্ট আমি দিতে চাই। কিন্তু রাষ্ট্র চালানোর জন্য যে দক্ষতা দরকার সেই দক্ষতা তো দূরের কথা। অন্তর্বর্তীকালীন সরকার নতুন হয়েছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যারা কিনা 3 মাসের মধ্যে এর আগে অতীতে এসেছে, কোনো তত্ত্বাবধায়ক সরকার এর চেয়ে এরকম পরিস্থিতি না হলেও এর কাছাকাছি পরিস্থিতি কিন্তু সবসময়ই ছিল। কোনো তত্ত্বাবধায়ক সরকার এত ম্যাসিভ লেভেলের ফেলিউর হয়নি যেটি এই সরকারটি হয়েছে, এবং সেটি আমাদের জন্য কনসার্নের বিষয়। আমি নাগরিক, আমাদের জন্যই কনসার্নের বিষয় যে দেখেন ওনাদের পলিটিক্যাল প্রোটেকশন কি হবে, পলিটিক্যাল ভায়োলেন্স কি হবে। ব্যাপারটা তো এরকম না, পলিটিক্যাল ভায়োলেন্স হলে তো সেটা কোনো না কোনো পরিবারের সাথে যুক্ত, কোনো না কোনো মানুষের সাথে যুক্ত। আমাদের কনসার্ন কিন্তু ওই জায়গাটাতে যে ইলেকশন হতে গিয়ে আমি অনেক প্রাণ হারিয়েছি রে ভাই, মানে আমার 1,500 মানুষ মরে গেছে, ঠিক আছে, আমি আর প্রাণ হারাতে চাই না, আসলেই চাই না। এই যে কথাটা আমার দুঃখ লাগে কি, রাজনীতিবিদরা যদি এইটাই বলতেন যে আমি এই নিরাপত্তাটা চাই যেন কোনো ভায়োলেন্সে কোনো মানুষ না মারা যায়, এই আলাপগুলো আমরা পাচ্ছি না, এটা হতাশাজনক। আপনি ইলেকশনের কথা বলছেন, আমাকে বলেন তো এখন পর্যন্ত কোন দলটি নাগরিকের চাহিদা, নাগরিকের কি হবে, কমসে কম ইলেকশনের মৌসুমে তো আমাদের এইসব নিয়ে আলাপ করার কথা ছিল, ইশতেহার নিয়ে, তাই না, যে আমি কি পাবো কি ইত্যাদি, কারা গিয়েছে? এখনো আমরা আছি, আমাদের আলাপ আছে, অমুক উপদেষ্টা থাকবে কি থাকবে না, অমুকের জোট হবে কি হবে না, অমুকে থাকলে নির্বাচন পদ্ধতি পিআর হবে কি হবে না, সংসদীয় পদ্ধতি কে থাকবে, কে কতজন প্রধানমন্ত্রী হবে। আমি তো বুঝলাম না, এখন প্রধানমন্ত্রী যেই হোক আমার তো কিছু যায় আসে না, সত্যি কথা তো এটাই বাস্তবতা। আমার যায় আসে আমার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে কিনা, আমার যায় আসে আমার অর্থনৈতিক মন্দা দূর হবে কিনা, কিন্তু দুঃখজনক এই আলাপের মধ্যেই আমি আসলে কাউকে দেখছি না যে এই বিষয়গুলো নিয়ে তারা কনসার্ন। তো এইটা যদি হয় বাস্তবতা, তাহলে এই স্বপ্ন দেখার জন্যই কি জুলাই হয়েছিল? নিশ্চয়ই না। ধন্যবাদ। আলাউদ্দিন, জুলাই সনদে আপনারা স্বাক্ষর করলেন না, যদিও জুলাই সনদ আসলে এটি কি অক্টোবর সনদ বলবো কিনা জানি না, কারণ জুলাই সনদ বারবার বলা হয়েছিল 31 জুলাইয়ের মধ্যেই স্বাক্ষরিত হবে, কিন্তু সেটি স্বাক্ষরিত হলো প্রায় 2.5 মাসেরও বেশি সময় পরে, 17ই অক্টোবর। তো সেখানে আপনার দল স্বাক্ষর করেনি, এবং আপনার দল জুলাই সনদে স্বাক্ষর না করাটাই ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটি জুলাই সনদের সবচেয়ে বড় নেতিবাচক দিক। কারণ হলো যে আপনার দল তখন ছিল না, কিন্তু আপনার দলে যারা আছেন এদের নেতৃত্বেই জুলাই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল। তো সেই জায়গাটায় আপনারা যদি না থাকেন, আপনারা যদি স্বাক্ষর না করেন, তাহলে সেই জুলাই সনদের ভিত্তিটাই নড়বড়ে হয়ে যায়। তো সেই জায়গায় আপনাদের কি কোনো দায় আছে এটি নড়বড়ে করে দেওয়ার জন্য, কি মনে করেন? প্রথমত আমরা স্বাক্ষর করিনি তার মানে এই না যে আমরা স্বাক্ষর করব না, এবং এই মুহূর্ত পর্যন্ত বলছি, এই মুহূর্ত পর্যন্ত আমরা স্বাক্ষর করার জন্য প্রথমত যে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার, জুলাই সনদে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তার সবগুলোর ব্যাপারে আমাদের ইতিবাচক অবস্থান আছে, এবং জুলাই সনদ দীর্ঘ 8 মাস আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিতর্ক করে, আর্গুমেন্ট করে আপনার এই জনগণের এবং সরকারের যেই ঐকমত্য কমিশন গঠনের পূর্বে যে প্রস্তাবগুলো ছিল সেগুলোর পক্ষে অনেকগুলো রাজনৈতিক দলের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তো এটা আমাদের অর্জনও বটে, কিন্তু আমরা স্বাক্ষর করছি না মূলত এই অর্জনটাকে আমরা আসলে একটা সলিড বেজের উপর দাঁড় করাতে চাই। হ্যাঁ, কারণ পৃথিবীতে জনগণের সাথে সম্পৃক্ত রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল এগুলো পরিবর্তনশীল। আজকে প্রধান উপদেষ্টা যেভাবে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের উপরে ছেড়ে দিতে চাচ্ছেন এরকম একটা মহামূল্যবান দলিল, মহামূল্যবান এই অর্থে যে অন্তত এতগুলো রাজনৈতিক দল একমত হয়েছে রাষ্ট্র সংস্কারে এই বিষয়গুলোতে আমাদের পরিবর্তন করতে হবে, সংস্কার আনতে হবে। তো এই কমিটমেন্টের উপর ভিত্তি করে তো আপনি এত বড় দলিল ছেড়ে দিতে পারেন না, কারণ কমিটমেন্ট আমরা মনে করছি কমিটমেন্ট রাখবে,
কিন্তু এটা তো মনে করার বিষয় না। কমিটমেন্ট যেই ব্যক্তি অথবা যেই দল কমিটমেন্ট দিচ্ছে, এই দলের বাইরে অন্য কোনো দল তো সে কমিটমেন্ট ভাঙতে পারে। হ্যাঁ, ইভেন অনেকগুলো রাজনৈতিক দল আছে এখন আপনার নিবন্ধনের অপেক্ষায় আছে। তো অনেকগুলো টেকনিক্যাল জায়গা আছে যে জায়গা থেকে আমরা আসলে এই সনদকে কোনোভাবেই একটা কমিটমেন্ট আকারে রাখতে চাই না অথবা রাজনৈতিক দলিল আকারে রেখে দিতে পারি না। এটার অবশ্যই একটা আইনি ভিত্তি থাকতে হবে। আইনি ভিত্তির ব্যাপারে আমরা দেখেছি যে যখন বাস্তবায়ন নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, ইতিমধ্যেই আপনার একটা খুব ক্লোজ জায়গা চলে এসেছে। শুধুমাত্র মানে বিভাজন রয়েছে যে এটা অধ্যাদেশ হবে না আদেশ হবে। কারণ আমরা বলেছি যে এটা আসলে অধ্যাদেশ হওয়া সম্ভব না। অধ্যাদেশ হলে আসলে এটা পরবর্তী সংসদে গিয়ে আবার এটাকে আইনে রূপান্তর করতে হবে। আর একটা বিষয় হলো গণভোট বিষয়ে সবাই একমত হয়েছে। তাহলে গণভোট তো অধ্যাদেশ দিয়ে গণভোট আসবে না। গণভোট আসতে হলে আপনাকে অবশ্যই আদেশে যেতে হবে, যেটা অধ্যাদেশের চেয়ে আরেকটু স্ট্রং একটা বিষয়। এখন যদি আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ করেন, তো বাস্তবায়ন আদেশ করলে সে আদেশের ভিত্তিতে আপনার গণভোট করা যাবে। যদি গণভোট করেন, গণভোট করলে জনগণের কাছে যদি যায়, জনগণ যদি রায় দেয়, রায় দেয়, তাহলে তো আপনার আর কোনো বাধা রইল না। আপনি এতদিন কি করেছেন, কাদের নিয়ে করেছেন গুরুত্বপূর্ণ না। জনগণ যদি এখানে রায় দেয়, কিন্তু জয়যুক্ত হয়, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অথবা যে আইনি ভিত্তির ব্যাপারে যদি ভোটের পার্সেন্টেজ কম হয়, না সেটা তো টেকনিক্যাল বিষয়। এটা যখন ভোট করা হবে, ভোটের ফ্রেমওয়ার্ক, ভোটের যদি নেতিবাচকভাবেই চিন্তা করছি যে যদি ভোটের পার্সেন্টেজ 30% হয়, তার মধ্যে 28% হ্যাঁ ভোট পড়লো, না ভোট পড়লো 2%, তাহলে কি আপনি হ্যাঁ ধরে নেবেন? 70% তো ভোটই দেয়। এটা প্রতিটা গণভোটের পূর্বে এটা বার দেওয়া হয় যে কত পার্সেন্ট ভোট আসলে এটাকে গ্রহণযোগ্য ধরা হবে। আমার মনে হয় বিতর্কটা সেই জায়গায় এখনো যায় না। বিতর্কটা এখন প্রথমত হলো যে বিতর্ক নয়, এটা মোটামুটি সিদ্ধান্তের দিকে চলে গিয়েছে, সবাই একমত হয়েছে যে গণভোট হবে। যে আপনি জানেন যে গণভোটের বিষয়টা আসলে আমাদের এজেন্ডা তো ছিল না। গণভোটে অন্যান্য রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে, আমরা সেখানে এগ্রি করেছি। মনে হচ্ছে যে এটা গণপরিষদ যেহেতু এই মুহূর্তে অ্যাচিভেবল না, গণভোট একটা বেটার সলিউশন হতে পারে। মানে আমরা ছাড় দিয়ে আমরা অন্য রাজনৈতিক দলের পয়েন্টগুলোতে এসেছি। মূল জায়গাটা হলো যদি গণভোট হয়, গণভোটে যদি রায় হয়, এবং গণভোটটা তো আমরা আসলে ছেড়ে দিলাম জনগণের কাছে। আগে তো আমি ফল জেনে গণভোটে যেতে পারি না, কোনো ভোটে যেতে পারি না এই ধরনের ক্রুশিয়াল ইস্যুতে। যদি হয়, তখন কিন্তু আপনার এই গণভোটের মাধ্যমে জনগণ রায় দিবে যে আগামী যে সংসদ, এই সংসদকে একটা কন্ডিশনাল কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে। কন্ডিশনাল সে অর্থে যে তারা পুরো সংবিধান ওপেন করতে পারবে না। তারাও ইতিমধ্যেই জুলাই সনদে যেই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করতে পারবেন এবং সেখানে নতুন কোনো ধারাও যুক্ত করতে পারবেন, মানে কোনো কিছুই করতে পারবেন। তারা শুধুমাত্র যে সনদটা হয়েছে সনদটার মধ্যে সীমিত থাকতে হবে। তার মানে হলো যে আমরা যেই জিনিসটা বলছি, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না। মানে আপনি যেই আইনি সীমাবদ্ধতার কথা বলছে যে আসলে কি হবে না হবে, এটা খুব মানে ক্রিস্টাল ক্লিয়ার যে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে পৃথিবীর সব বিপ্লব গিয়েছে, পৃথিবীর সব গণঅভ্যুত্থানের পর বড় সাংবিধানিক পরিবর্তন এভাবেই গিয়েছে। আমাদের এখানে হয়েছে যে 50 বছর পরে আমরা সাংবিধানিক সংস্কারের দিকে যাচ্ছি। এটা কিন্তু আর নতুন সংবিধান সে অর্থে হচ্ছে না, এটা হচ্ছে সংস্কারকৃত সংবিধান, মানে সংশোধিত না। সংশোধিত হলে যেটা হয়, বিএনপি রাজনীতির ভিত্তি হলো পঞ্চম সংশোধনী। আপনি দেখেছেন একটা হাইকোর্টের রায়ের মাধ্যমে পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছে। আমাদের এখন গণতান্ত্রিক রাজনীতির ভিত্তি হলো 90-এর গণঅভ্যুত্থান। 90-এর গণঅভ্যুত্থানের ফসলা আরটি আপনার মানে আদালতের রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছে। যদি কোনো বিচারপতি রায় দিতে আপনার ব্যর্থ হয়েছে, তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে অন্য বিচারপতিকে বসিয়ে রায় দেওয়া হয়েছে। তাই তো বাস্তবতা হয়েছে। কারণ ভবিষ্যতে আমরা আসলে যদি এই ধরনের কোনো সলিড গ্রাউন্ডের দিকে না যাই, তাহলে এই সময়কার পুরো অর্জনটা তো বিফলে যেতে পারে। আবার তো সেম ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে ম্যান্ডেট দিয়েছি, ম্যান্ডেটের একটা বড় উদ্দেশ্য বাংলাদেশে আর কখনোই যাতে ফেসিবাদের জন্ম না হয়, কখনোই যাতে স্বৈরতন্ত্রের জন্ম না হয়, কখনোই যাতে ক্ষমতা এমনভাবে একক কোনো ব্যক্তির কাছে কুক্ষিগত না হয়, সেই ব্যক্তি জনগণকে, যে এই বিষয়টা আমরা আলাপ করছিলাম, নাগরিক কিংবা প্রজা, জনগণ, যে কোনোভাবে জনগণকে যাতে আসলে মানে তার বিয়ন্ড মনে না করে যে হ্যাঁ জনগণের জবাবদিহিতার মধ্য দিয়ে তাকে কাজ করতে হয়, সেই জবাবদিহিতার জন্যই তো এই সংস্কার, এই আপনার পুরো মেকানিজমটা। তো এই যদি আমরা টার্গেটটা মাথায় রাখি যে আমাদের টার্গেট কি, টার্গেট হলো ফেসিজম ঠেকানো, টার্গেট হলো অটোক্রেসি ঠেকানো, টার্গেট হলো অথরিটারিজম ঠেকানো। এই টার্গেটগুলো যদি মাথায় রেখে আমরা মনে করি যে অবশ্যই যেই পথে যাচ্ছে, আগামীকাল আশা করছি এই প্রস্তাব আসবে এবং সরকার সুচিন্তিতভাবে এটা আপনার আইনি ভিত্তির দিকেই আপনার এই জনগণকে অথবা এই সনদকে নিয়ে যাবে এবং এটাই আলটিমেট সলিউশন। কারণ এর বাইরে কোনো সলিউশনে আমরা আসলে আপনার টেকসইভাবে পাবো না। আরেকটা বিষয় হলো যে এইটার বিরুদ্ধে বলছে যে বারবার
যে যখন ফেসিস্ট আসে তখন তো সব কিছু ভেঙে আসে। ভাই আমার তো সব কিছু ভাঙা সম্ভব সবসময়, কিন্তু আমার তো দেয়াল উঠাতে হবে, আমার তো আসলে এখানে ফেন্স নির্মাণ করতে হবে। আমাদের কাজ হলো দেয়াল উঠিয়ে রাখা, যে তারপর যদি কেউ ভাঙে জনগণ তো থাকবে, রাষ্ট্র তো জনগণের। জনগণ 24-এ দাঁড়িয়েছিল, আপনার 90-এ দাঁড়িয়েছিল, পূর্ববর্তী সময় দাঁড়িয়েছিল, ভবিষ্যতে দাঁড়াবে। জনগণের হাতে আলটিমেট পাওয়ার, এই বিষয়টা আমাদেরকে ফিল করে আগাতে হবে। জি, ধন্যবাদ। ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে জুলাই সনদ নিয়ে জানতে চাই যে এনসিপি স্বাক্ষর করেনি, কিন্তু তারা আশাবাদী যে তারা স্বাক্ষর করবে যদি বাস্তবায়নের পদগুলো তাদের মতো করে হয় বা সেরকম প্রস্তাব আসলে। কিন্তু এর বাইরেও 5টি দল স্বাক্ষর করেনি, আগে থেকেই ঘোষণা দিয়ে করেছে 4টি, বিশেষ করে বাম ঘরানার 4টি রাজনৈতিক দল। তো আপনার কি মনে হয় যে প্রধান উপদেষ্টা কিন্তু শুরুতেই বলেছিলেন যে সকলে মিলে ঐক্যমত যেগুলোতে হবে সেগুলোই তারা জুলাই সনদে অন্তর্ভুক্ত করবেন, তাহলে এই যে 4টি দল স্বাক্ষর করলো না এবং এনসিপি এখনও করেনি, তাহলে জুলাই সনদটা আসলে কতটুকু সামনের দিকে গিয়ে তার নিজের যে স্বকীয়তা সেটি বজায় রাখতে পারবে? আচ্ছা, আপনি আমাকে এই প্রশ্নটা করেছেন এবং আমি একজন শিক্ষক হিসেবে উত্তরটা দিচ্ছি। ডেফিনেটলি উত্তরটা কারো হয়তো বা অপছন্দ হবে, কারো পছন্দ হবে। সেটা হচ্ছে যে বাস্তবতা হচ্ছে খুবই রূঢ়। বাস্তবতা হচ্ছে এই যে আপনার এই 5ই অগাস্টের পরে যা কিছু ঘটেছে, আপনি ওখানে একটা বিষয় আছে যে আপনি প্রথমেই মনে রাখতে হবে সাংবিধানিকভাবে আপনি এই সরকার এই বিদ্যমান সংবিধানের উপর ভিত্তি করে শপথ গঠন করেছে এবং এই সরকার একটি হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে আপনি বিদ্যমান যে সংবিধান আছে সেটার প্রেক্ষিতে আপনি এটি করেছেন। আপনি তখন কি কি করতে পারতেন সেটা কিন্তু ভিন্ন আলাপ, কিন্তু আপনি সেখানে ওই কাজটা করেননি। এটা হচ্ছে প্রথম, মানে আমাকে বুঝতে হবে ঘটনাটা কি ঘটছে। আচ্ছা, দ্বিতীয়ত এরপরে যে জুলাই সনদের কথা বলা হয়েছে, দেখেন ঐতিহাসিক ক্ষণে ঐতিহাসিক অনেক সনদ তৈরি হয়, 90-এর পরেও কিন্তু এরকম একটি সনদ তৈরি হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এই জুলাই সনদের যে স্পিরিট থাকার কথা ছিল, এই জুলাই সনদের যেই যৌক্তিক ভিত্তি থাকার কথা ছিল, সেই ভিত্তিটি আসলে ওই অর্থে গড়ে ওঠে নাই। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বাস্তবতা। কেন ওঠেনি? আপনি জুলাই সনদ কেন করেছিলেন? বৈষম্যের কথা বলা হয়েছিল, রাইট? তো বৈষম্যের আন্দোলন করতে যে জুলাই সনদের মধ্যে আপনার বৈষম্যের শিকার যে বাংলাদেশ, সেখানে সেই কৃষক নাই, সেখানে সেই শ্রমিক নাই, সেখানে সেই মজুর নাই, সেখানে সেই নারী একবার আছে সংরক্ষিত আসনের কোটা বাড়ানো যেতে পারে সেটা বলা। তো এই যে হচ্ছে আপনার সনদ, তাহলে সনদের গল্পটা কি এগেইন যেখান থেকে আমরা শুরু করেছিলাম, এই সনদের পুরা ভিত্তিটাতে আপনি সনদটা একটু আরেকবার চোখ বুলিয়ে দেখেন, 52 পৃষ্ঠার সনদটাতে এখানে আপনার ওই জিনিসটা গুরুত্ব পেয়েছে যে যাতে একটা ক্ষমতা কুক্ষিগত না হয়। তাহলে আপনি যে কথাটা আমি বলছিলাম যে এখানে ক্ষমতার সাথে যুক্ত মানুষজন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা এই জুলাই আন্দোলনের অংশীজন ছিল তাদের নিরাপত্তা প্রসঙ্গ এখানে একটা ভীষণভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেটা প্রায়োরিটি পাবার যোগ্য। আমি এই কথাটা বলে রাখতে চাই কারণ অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে এতটাই রূঢ় যে ঠিক এই মুহূর্তে যেহেতু কোনো কেন্দ্রীয় সংসদ নাই, বাই ডিফল্ট আপনার সকল ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি। তো এইটা যখন যাবে, সবাই যদি সাইনও করে, উনিও সাইন করে দিবেন, ইট উইল টার্ন ইনটু অ্যান অর্ডিন্যান্স, জাস্ট একটা অর্ডিন্যান্স হিসেবে টার্ন করবে, যেটি আপনি যেহেতু ওই সংবিধানের অধীনে যখন নতুন সংসদ আসবে, পার্লামেন্টের নতুন সংসদ আসলে কিন্তু সেটিকে আপনার ডিভ্যালিড করার ক্ষমতাও রাখে, আবার কার্যকর করার ক্ষমতাও কিন্তু রাখে। প্রসঙ্গ আসে রেফারেন্ডামের, রাইট? রেফারেন্ডামের প্রসঙ্গ দেখেন, আমি একটা কথা সবসময় বলি, বারবার বলছি, আবারও বলছি, বারংবার বলছি, আপনি নির্বাচন দেন, যাই করেন, এমন কোনো কাজ করা উচিত হবে না যেটি কিনা আপনাকে আবার পুনরায় ওই আগের জায়গায় নিয়ে এসে দাঁড় করায়। আপনি যখন রেফারেন্ডাম দিবেন, রেফারেন্ডাম যখন আসবে গণভোট, তো গণভোটের যৌক্তিকতাটা খুব খুব জরুরি। তো আপনি যে প্রশ্নটা করেছিলেন ইসেকে যে আমার যদি ভোটের মধ্যেই এত পার্সেন্টেজ, এবং আলাউদ্দিন উত্তরও দিয়েছে এত পার্সেন্টেজ না হলে এটা হয়, এখন কি করে নিশ্চিত হবেন যে জুলাইয়ের যে গণভোট, এই জন্যই কিন্তু এখানে একটা প্যাচ মারা হয়েছে যে আমরা ইলেকশনের দিনই ভোটটা দিয়ে দিব। দেখেন এটা আরও
ভয়ঙ্কর জিনিস হবে। কেন হবে বলে দিই আপনাকে। ইলেকশনের দিন যখন ভোটটা আপনি এটা করে দিবেন, তো ইলেকশনের জন্য আরেকটা কথা, জুলাই সনদে তো এত কিছু আছে, তাই না? আমি এনটিভির লোকজনকে বলছি, একটু আপনারা গণমানুষের কাছে যান। গণভোট তো গণমানুষ দিবে, যে তাদেরকে জিজ্ঞেস করেন জুলাই সনদ কি, তারা বলতে পারে কিনা। এই প্রশ্ন আমি রাখতে চাই। আপনি গণভোটে যাবেন তো, আপনি জিজ্ঞেস করেন ভাই জুলাই সনদ কি জিনিস। যিনি রিক্সা চালায় তাকে জিজ্ঞেস করেন, যিনি চা বানাচ্ছেন অথবা যিনি গ্রামে আছেন তাদেরকে যে জিজ্ঞেস করেন। তো এই প্রসঙ্গগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি গণভোট কি করবেন, হ্যাঁ অথবা না, তাই না? বাস্তবতা হচ্ছে এখানে যে এই হ্যাঁ অথবা না বোঝার জন্য এই জনগণও কি আসলে প্রস্তুত আছে কিনা, এটাও কিন্তু আরেকটা প্রসঙ্গ, যেটা কমপ্লিটলি মিসিং, একদম মিসিং। আবার এই গণভোটটা যখন আপনি নির্বাচনের সাথে যুক্ত করে দিবেন, তখন এই নির্বাচনে কি হবে কিন্তু আমরা কেউ জানি না। এটা কিন্তু আরেকটা ব্যাপার। এই নির্বাচনে কি হবে, এই মুহূর্ত পর্যন্ত নির্বাচনে কি হবে আমরা কিন্তু কেউ বুঝতে পারছি না, বলতে পারছি না। কাজে এই যে গণভোটটা হওয়ার কথা ছিল আমার স্পিরিটের, গণভোটটা হওয়ার কথা ছিল আমার চেতনার, সেই গণভোটটা আসলে এই জায়গায় না হয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই নির্বাচনের একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এই যে সহায়ক শক্তি হওয়ার প্রবণতায় গণভোট, এই গণভোট যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে আসে না। এটা একটা কাগজ হয়ে থাকবে, যেটা আমি বলছিলাম যে এই বাস্তবতাতে, এই চারপাশে পারিপার্শ্বিক বাস্তবতাতে আমি খুব ভালো বুঝি যে আইনগত ভিত্তি কেন এনসিপি চায়, তার চাওয়ারই কথা, এবং সেটা যৌক্তিক। কিন্তু প্রবলেম হচ্ছে যে প্রসেসের মধ্যে স্ট্রাকচারালি এটা আটকে পড়েছে, সেটা আসলে কোনো ওই অর্থে যে বিশাল বড় একটা ভবিষ্যৎ দেখাচ্ছে আমি ব্যক্তিগতভাবে দেখতে পাই না। জি, ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে সময় কম, নিশ্চয়ই আরেকটু সময় পেলে আরও ভালোভাবে আলোচনা করা যেত। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, অনিশ্চয়তার এই শহরে কখন কি ঘটে যায়, বিপদ কোথা থেকে আসে, তার কোনো আগাম খবর পাওয়া দুরূহ। তাই সবাইকে নিজের নিরাপত্তার বিষয়ে যতটা সম্ভব সচেতন থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।